হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো এইচএসসি 25-26, সো আমরা একদম মার্কেটিং এর ক্লাস করতে করতে একদম মার্কেটিং ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি। তো লাস্ট চ্যাপ্টারটা কি তোমরা সবাই অলরেডি জানো, যে কি মান ব্যবস্থাপনা, মানে তোমাদের শর্ট সিলেবাসের যেটা ছিল, হ্যাঁ, যে কি মান ব্যবস্থাপনা। সো এই টপিকটা আজকে আমরা কি করব, শেষ করার চেষ্টা করব। এই টপিকটা তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে বেশ কয়েকটা পার্ট আছে এই চ্যাপ্টারের। যে প্রথম পার্টে হচ্ছে যে কি আমাদের মান ব্যবস্থাপনা কি জিনিস, এবং মান ব্যবস্থাপনা যে একটা পণ্যের মান বা কোয়ালিটি কেন ফল করে, এই ব্যাপারগুলো জানবো। দেন আরেকটা পার্টে আমরা জানবো যে এই মানটা নিয়ন্ত্রণ করার জন্য কোন কোন প্রতিষ্ঠান কাজ করছে, তাদের কাজটা কি, হ্যাঁ, তারা কিভাবে হচ্ছে যে কি আমাদেরকে হেল্প করে। তো তোমরা একটু সবাই দ্রুত জয়েন করো। সবাই আমাকে ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? ওকে, একদম ক্লিয়ার, সাউন্ড ঠিক আছে। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, বন্ধুদেরকে মেনশন করে দাও। ওকে, এক্স্যাক্টলি। সো দেখা যাচ্ছে। তো মান ব্যবস্থাপনাটা আজকে আমরা ক্লিয়ার করব। সবাই একটু দ্রুত জয়েন করি ভাইয়া, হ্যাঁ, যেন আমরা কি করতে পারি, দ্রুত শেষ করতে পারি। ওকে, ওয়ালাইকুম সালাম। দিদার ভাইয়া, তুমি তোমার হচ্ছে যে কি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, আমি একটু আমাদের গ্রুপগুলোতে হচ্ছে কি শেয়ার করে দেই। আমাদের যেই পেড এবং হচ্ছে কি এইচএসসি 25-26-এর যে গ্রুপগুলো, এগুলোতে আমি একটু শেয়ার করে দিব। সো তোমরা একটু তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, ঠিক আছে? ওকে, আজকের চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে আমি অলরেডি বলছি যে কি তিনটা পার্ট আছে। দ্যাট মিনস এখান থেকে কিন্তু সৃজনশীল ধরো যে, মানে এমনিতেই তো ইউজুয়ালি দুইটা করে আসার কথা, তো এখান থেকে তিনটা সৃজনশীলও আসতে পারে, ঠিক আছে? ওকে, ওকে, সাউন্ড ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আমি একটু আমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে যে কি ক্লাসটা শেয়ার করে দেই। ওকে, সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। সো আমরা এখনই শুরু করে দিব, হ্যাঁ। এই যে ফার্স্ট পেপার শেষ হচ্ছে, এর পরবর্তীতে কি করব, আমরা এই টপিকগুলো থেকে এমসিকিউ প্র্যাকটিসের ক্লাস করব, ঠিক আছে? ওকে, সো শুরু করে দে। ফার্স্ট অফ অল, এখান থেকে যদি তোমার প্রশ্ন আসে, তো কি প্রশ্ন আসবে সৃজনশীলে? ধরো যে তোমার ক নাম্বারের প্রশ্ন আসবে, কি আসবে, যে বলবে যে মান বলতে কি বুঝায়, তাই না? যে কি মান বলতে কি বুঝায়, কি বলবে, যে মান বলতে কি বুঝায়, মান বলতে কি বুঝায়, এরকম প্রশ্নই তো আসবে, তাই না? কি বুঝায়, ক্লিয়ার? ওকে, সো বেসিক্যালি মান কি ভাই? ক্রেতাদের প্রত্যাশা পূরণে পণ্যের যে সক্ষমতা, তাই হচ্ছে কি মান। মানে আমরা একটা প্রোডাক্ট কিনলে যা প্রত্যাশা করি, যেমন ধরো তোমরা কি, এই যে তোমরা আমাদের ক্লাসগুলো কেন করো, তোমাদের কি চাওয়া পাওয়া বলো তো? তোমাদের চাওয়া পাওয়া যেন তোমাদের টপিকটা ক্লিয়ার হয়ে যায়, তোমরা যেন এইচএসসি তে এ প্লাস পাও, পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের কি প্রিপারেশনটাও যেন অনেকটুকু গোছানো থাকে, তাই না? এটাই তো তোমাদের চাওয়া পাওয়া থাকে, তাই না? সো এই যে তোমাদের চাওয়া পাওয়াটা আমরা যদি আমাদের ক্লাসের মাধ্যমে পূরণ করতে পারি, তখনই তো এটাকে আমরা কি বলি, মান বলি, তাই না? ওকে, দেন আসো, যে মান বলতে পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য সমূহকে বোঝায়, যা ভোক্তা বা ক্রেতাদের কি চাহিদা পূরণ করতে পারে, মেটায়, এবং কি চাহিদা মিটিয়ে কি করে, সন্তুষ্টি বিধান করে। ধরো আমরা কি করলাম, আমরা বেস্টটুকু দিলাম, কিন্তু তোমরা যেরকমটা চাচ্ছিলা তোমরা সন্তুষ্ট না, তাহলে কিন্তু কি এটা নিম্নমান হয়ে যাবে, ক্লিয়ার? তো তোমাদের কি করতে হবে, গুণগত বৈশিষ্ট্যের মাধ্যমে কি করতে হবে, তোমাদের চাহিদা মেটাইতে হবে, পাশাপাশি সন্তুষ্টি বিধান করতে হবে, তোমাদেরকে সন্তুষ্ট রাখতে হবে, ঠিক আছে? ওকে, সুখী সন্তুষ্ট বিধান করে, এবং যার উপযোগিতা বা কার্যকারিতা ভোগকারী বা ক্রেতাদের কাছে প্রত্যাশার সমান বা তার চেয়েও বেশি। মানে এই যে তোমরা ক্লাসগুলো করে আমাদের কাছে যা প্রত্যাশা করেছো, যদি তেমনটা পাও তাহলে তোমরা সন্তুষ্ট হবা, অথবা এর থেকে যদি বেশি দেই তাও তোমরা সন্তুষ্ট হবে, যদি কম হয় তাহলে কি হবে না, তোমরা সন্তুষ্ট হবে না, অসন্তুষ্ট থাকবা। সো মান বলতে আমরা এটাই বুঝাই, যে আমরা কি বলি, যে হ্যাঁ,
একটা প্রোডাক্ট কিনে বলছে হ্যাঁ এই প্রোডাক্টের মান ঠিক আছে, তো এটা দ্বারা কি বোঝায় যে আমরা যেমনটা প্রত্যাশা করেছি, আমরা যেমনটা চাই কি তেমনটাই এই প্রোডাক্টটা আছে বা এর থেকে বেশিও আছে। ক্লিয়ার? ওকে। সো পণ্যের এই সকল গুণগত বৈশিষ্ট্য হলো কি পণ্যের সাইজ, পণ্যের ডিজাইন, ফিনিশিং, হ্যাঁ, কালার, উপাদান, টেকসই ক্ষমতা। এখন এইটা ইম্পর্টেন্ট, এইটা তো তোমার সিকিউর জন্য লাগবে, সিকিউর ক অথবা খতে আসতে পারে। আর এমসিকিউর জন্য দেখো পণ্যের কি গুণগত বৈশিষ্ট্য কি কি, এই টাইপের তোমার একটা প্রশ্ন আসতে পারে। নিচের কোনটি, ধরো এমসিকিউতে আসলো যে নিচের কোনটি পণ্যের গুণগত বৈশিষ্ট্য, তাহলে কি গুণগত বৈশিষ্ট্য কি পণ্যের সাইজ, পণ্যের ডিজাইন, হ্যাঁ, এরপরে কি ফিনিশিং, এরপরে কি কালার, উপাদান, টেকসই ক্ষমতা ইত্যাদি। তাহলে এখান থেকে কিন্তু এমসিকিউ আসার প্রবাবিলিটি অনেক অনেক বেশি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার আসো যে মান ব্যবস্থাপনা। তাহলে আমরা মান কি জিনিস? মান বললাম যে একটা কি পণ্যের গুণগত বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি ক্রেতাকে ক্রেতার চাহিদা মেটাইতে পারি, চাহিদা মিটিয়ে তাদেরকে সন্তুষ্ট রাখতে পারি। সো এই মানের মধ্যে পণ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কি কি পণ্যের সাইজ, ডিজাইন, কালার, টেকসই ক্ষমতা ইত্যাদি এগুলা। ঠিক আছে, এবার আসো মান ব্যবস্থাপনা কি জিনিস। তো এটা তো প্রশ্ন আসতে পারে। তো মান ব্যবস্থাপনা কি? এই যে ভোক্তাদের চাওয়া পাওয়া অনুসারে, হ্যাঁ, প্রত্যাশা অনুযায়ী কি করা পণ্যের মান নির্ধারণ করা, কি করা নির্ধারণ করা, এরপর কি করা মান সংরক্ষণ করা। মানের আমরা বলি কি মান সবসময় কি হইতে হবে ডে বাই ডে কি হইতে হবে আপগ্রেড হইতে হবে, আপডেট হইতে হবে, তাই না? ওই যে আমরা ফোনের ক্ষেত্রে বলি না যে কি ফোনের আপডেট দেওয়া। সো কি করতে হবে আমাদের প্রতিনিয়ত যে কোনো পণ্যের ক্ষেত্রে মান ডে বাই ডে কি হইতে হবে উন্নয়ন, ডেভেলপ হইতে হবে। এটাই বলছে মান সংরক্ষণ ও উন্নয়ন। এবং এবং কি করতে হবে মান নিয়ন্ত্রণের যাবতীয় কার্যক্রম, এগুলোকে একত্রে আমরা কি বলি মান ব্যবস্থাপনা। এখন তুমি মান নির্ধারণ করলা, হ্যাঁ, এখন যদি মান নিয়ন্ত্রণ না করো তাহলেও কিন্তু হবে না। নিয়ন্ত্রণ জিনিসটা কি? এই যে আমরা পূর্বে যে মানটা নির্ধারণ করতেছি ওই অনুযায়ী কাজ হচ্ছে কিনা এটা দেখভাল করা। যেমন কিরকম আমরা এইচএসসি শুরুর সময়, হ্যাঁ, তোমরা কি টার্গেট নিছিলা যে কি আমরা এইচএসসি তে কি পাবো এ প্লাস পাবো, হ্যাঁ, এ প্লাস পেতে চাই এইচএসসি তে। তো এটা কি মান নির্ধারণ। এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে, হ্যাঁ, অথবা তুমি কি করলা এই যে টেস্ট পরীক্ষা দিলা, টেস্ট পরীক্ষা দিয়ে তুমি কিন্তু মান যাচাই করলা যে আমি যে এইচএসসি তে, হ্যাঁ, এ প্লাস পাইতে চাই তাহলে আদৌ কি আমি ওই রকম প্রিপেয়ার্ড কিনা। ঠিক আছে, এই যে তুমি টেস্টের রেজাল্টটা পর্যালোচনা করলা, দেখলা যে না আমি ইংরেজিতে একটু দুর্বল, ইংরেজিতে আমার কি ধরো যে বি আসছে, তাহলে এখন কি করতে হবে আমার ইংরেজিটা ভালো করতে হবে, কোথায় কোথায় ভুল ছিল সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিয়ন্ত্রণের কাজে হচ্ছে কি পূর্বে নির্ধারিত মান অনুসারে কাজ হচ্ছে কি হচ্ছে না এইটা কি করা দেখভাল করা। যদি কোনো ভুল ত্রুটি থাকে, যদি এ প্লাসের জায়গায় তুমি বি পাও তাহলে সংশোধনমূলক মানে ইংরেজিতে আরো ভালো এফোর্ট দিতে হবে, হ্যাঁ, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি তুমি এ প্লাস পেয়ে যাও তাহলে আর কোনো বাধা নাই, তুমি এভাবেই কি করতে থাকবা কন্টিনিউ করতে থাকবা। ক্লিয়ার? তাহলে মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ ব্যাপারটা তোমরা বুঝছো কিনা? ওকে, আই গেস তোমরা বুঝতে পারছো। ওকে, ইফরাত আফরিন, আয়েশা যুক্ত হয়ে গেছে, আব্দুল করিম, সাদিয়া অলরেডি যুক্ত হয়েছে। হ্যাঁ ভাইয়া, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, এখনো মানে বেশি পড়ায়নি, তো তোমরা একটু দ্রুত জয়েন করো। ঠিক আছে, বন্ধুদেরকে বলে দাও। এবার আসো মানের বৈশিষ্ট্য। ঠিক আছে, মানের বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি কি মানের ক্ষেত্রে আমাদের এটা মাথায় রাখতে হবে যে কি করতে হবে কার্য সম্পাদন। তুমি এমন মান নির্ধারণ করবা যেন এটা কি হয় কাজটা বাস্তবায়নযোগ্য হয়। ঠিক আছে, বিশিষ্টতা মানে একটু কি হইতে হবে ইউনিক হইতে হবে, হ্যাঁ, যেন কি অন্যদের থেকে একটু আলাদা হয়, একটু বেটার হয়। ঠিক আছে, ওই যে আমরা বলি না কম্পিটিটরদের থেকে ভালো হইতে হবে, হ্যাঁ, ইউনিকনেসটা একটু কি তুমি যেন এটা অন্যদের থেকে তোমাকে আলাদাভাবে রিকগনাইজ করা যায়, এই একটা ব্যাপার থাকতে হবে মান নির্ধারণের ক্ষেত্রে। নির্ভরযোগ্যতা, হ্যাঁ, তুমি এমন কিছু বলবা না, হ্যাঁ, যে এটা মানে বিশ্বাসযোগ্য না, তুমি এমন মান নির্ধারণ করবে যেন এটা তোমার উপর কি করা যায় মানুষ বিশ্বাস করতে পারে, নির্ভর করতে পারে। ঠিক আছে, স্থায়িত্ব, টেকসই হইতে হবে। কি হইতে হবে টেকসই। এই যে আমাদের প্রচলিত একটা কথা আছে না, হ্যাঁ, যে কি মেড ইন চায়না বেশি দিন যায় না, আসলে আর কি আমরা ওই জিনিসগুলো কিন্তু কি অ্যাভয়েড করতে চাই, যে জিনিসগুলো টেকসই হয় না, দীর্ঘদিন যায় না, এইসব জিনিস আমরা কি করি অ্যাভয়েড করার চেষ্টা করি। সো কি হইতে হবে পণ্য কি ভালো হইতে হবে,
কিন্তু আমাদের প্রচলিত জিনিস যেটা চায়না নিয়ে, চায়নার পণ্য অনেকদিন যায় না, ব্যাপারটা এমন না। চায়নার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু একদম হাই, মানে আপগ্রেড থেকে একদম লো গ্রেডেড আছে। এখন যে যেটা এফোর্ড করতে পারে, আমরা গরিব মানুষ, হ্যাঁ, আমরা হয়তো লো কোয়ালিটির জিনিসপত্র কিনি। হ্যাঁ, অলরেডি দেখছো তো পাকিস্তান আর ইন্ডিয়া যুদ্ধে, হ্যাঁ, এই যে ফ্রান্সের কি রাফায়েলকে কিন্তু হচ্ছে কি চাইনিজ যুদ্ধ বিমান দিয়ে কিন্তু একদম কোপ দিয়ে দিচ্ছে। সো ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, চাইনিজও কিন্তু অনেক ভালো ভালো জিনিস, হ্যাঁ, ওরা এখন আমেরিকার সাথে টক্কর দেয়। দ্যাট মিনস আমাদের প্রচলিত ওই কথাটা কিন্তু বাস্তব না। হ্যাঁ, আমরা আসলে এফোর্ড করতে পারি না, এটা আমাদের অর্থনৈতিক দুরবস্থাকে রিপ্রেজেন্ট করে। এরপর আসে মেরামতের সুযোগ। মেরামতের সুযোগটা কি জিনিস? এই যে ধরো আমরা কি আমরা একটা ফোন কিনলে কি চাই যে এটা যদি নষ্ট হয় এটা যেন আমরা কি করতে পারি, আবার রিপেয়ার করতে পারি। হ্যাঁ, সো আমরা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি চাই, যেন এটা রিপেয়ার করার সুযোগ থাকে একবার যদি নষ্ট হয়। আর এরকম যদি হয় যে একবার নষ্ট হয়েছে মানে এটা শেষ, এটা ঠিক করা যাবে না, ওই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা কিনি না বা কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তাই না? ওকে, রাইসা নাফিসা বলতেছে ভাইয়া, নাফিয়া সরি, রাইসা নাফিয়া ভাই আর একটু বুঝাই দেন। কোনটা ভাইয়া, কোনটা বুঝাই দিব এটা একটু বলো, আমি বুঝাই দিব, কোনো প্যারা নাই। তুমি জাস্ট টপিকটার নামটা বলো যে ভাই এইটা বুঝি নাই, ঠিক আছে? ওকে, এরপর দেখো ডিজাইন চমৎকার হইতে হবে। ডিজাইন কি যেন দেখতে আকর্ষণীয় হয়, দেখলেই যেন মন জুড়ায় যায়, তাই না? ওকে ওকে, কি ইফরাত আফরিন আয়েশা হচ্ছে তার বান্ধবী জান্নাতুল ফেরদৌসিকে হচ্ছে যে মেনশন করে দিয়েছে। ওকে, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে বুঝতে পারছো ভাই, এখানে কি তোমাদের কোনো প্রশ্ন আছে? একটু বলো তো এখানে কোনো প্রশ্ন আছে কিনা। আই গেস প্রশ্ন থাকার কথা না, একটু বলো। হ্যাঁ, কারো কোনো হচ্ছে যে প্রশ্ন থাকলে বলো। ওকে, আই গেস প্রশ্ন নাই। এবার আসো মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। মানে তুমি যে মান নির্ধারণ করবা, হ্যাঁ, তখন আসলে তুমি কোন কোন জিনিসগুলো মাথায় রাখবা, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমার প্রশ্ন আসবে সিকিউতে। সিকিউতে কি আসতে পারে? খ নাম্বারের প্রশ্ন, যে কি মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো ব্যাখ্যা করো, তখন তোমার এটা লিখতে হবে। অথবা তোমার এমসিকিউতে আসতে পারে, এমসিকিউতে নিচের কোনটি মানের উপর প্রভাব বিস্তারকারী উপাদান? বর্ণিত মানের নিশ্চয়তা। বর্ণিত মানের নিশ্চয়তা কি জিনিস? হ্যাঁ, মানে তুমি যা বলবা তাই যেন কি দিতে পারো। এখন তুমি বললা যে হ্যাঁ ওই যে কি ওই যে আরে একটা মুভি আসল না, ওই যে চিট ফান্ড, কি জানি নামটা মনে নাই। মানে কি ওই যে ধরো সিম্পলি বল না যে কি 10 দিনে পয়সা ডবল। হ্যাঁ, মানে অনেক ইয়া থাকে না, ফেক জিনিস থাকে না, যে তোমাকে অনেক বেশি দেখাইলো, হ্যাঁ, লোভ টোপ দেখায়, পরে দেখলো যে খাইলা মারা। হ্যাঁ, ওই যে ধরো ডেস্টিনির মতো, হ্যাঁ, বা ইভালির মতো কি করতেছে, 1 লাখ টাকার জিনিস তোমাকে 20 লাখ টাকায় দিয়ে, সরি 20,000 টাকায় দিয়ে দিতেছে, তুমি তো একদম গদগদ লোভে, এরপরে খাইলা কি ধরা। তো এরকম হইলে হবে না, তোমাকে যে কোয়ালিটি বলবে, হ্যাঁ, তুমি যে কোয়ালিটিটা বলবা এটা যেন কি করতে পারো, দিতে পারো। না দিতে পারলে তুমি শুধু শুধু আশা দেখায় মারা খাওয়ার দরকার নাই, ঠিক আছে? ওকে, এরপরে দেখো মূল্য। মূল্য কি জিনিস ভাই? আমরা যে কোনো কিছু কিনতে গেলে প্রথমে কি চিন্তা করি যে ভাই এটা প্রাইসটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, ওই ক্ষেত্রে কি আমাদের টাকার হিসাবটাই সবার আগে আসে, ঠিক আছে? তো কিরকম, ধরো তুমি আমাদের কি এই যে এইচএসসি 25 হইলে তুমি আমাদের প্রি অ্যাডমিশন যে কোর্সটা, হ্যাঁ, প্রি অ্যাডমিশনের যে কোর্সটা, আর 26 হইলে যে কামব্যাক কোর্সটা, তোমরা এটা কেনার সময় কি চিন্তা করো যে ভাই এটা দাম কত, হ্যাঁ, এখানে আমি কি কি পাবো, তাই না? কি কি পাবো এটা মেইন জিনিস আছে, দাম কত। হ্যাঁ, টাকার হিসাবটা সবার আগে আসে। সো আমাদের কি হইতে হবে, মূল্যটা হইতে হবে কি অ্যাফোর্ডেবল, মানে কি ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে মানুষজনের, ঠিক আছে? তাহলে কি মূল্যটা চিন্তা করতে হবে। আকাশচুম্বী মূল্য দিলে কিন্তু সবাই কিনতে পারবে না, ঠিক আছে? এরপরে দেখো ব্যবহারের জন্য উপযুক্ত। তুমি এমন একটা প্রোডাক্ট বানাইলা বা এমন কোয়ালিটি দিলা যেটা আসলে ব্যবহার যোগ্য না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সমর্থন, এটার প্রতি যেন তাদের কি থাকে, ওই যে নির্ভরযোগ্যতা বা হচ্ছে কি ব্যবহারের জন্য উপযুক্ত হইলেই তো সমর্থনটা অটো ক্রিয়েট হবে। এরপর কি মনস্তাত্ত্বিক প্রভাব। এই যে দেখো মেন্টালি ওদের কি করতে হবে যেন প্রভাবিত করা যায়, এই প্রোডাক্টের প্রতি যেন একটা পজিটিভ ভাইব থাকে। এই যে দেখবা এই যে আমাদের দেশে যখন রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে তখন দেখছো ফিরে ভাই রয়্যাল এনফিল্ড, হ্যাঁ, সবাই এটা ইয়া করে ফেলছে। সো একটা কি মনস্তাত্ত্বিক ভাবে প্রভাবিত করছে। ক্লিয়ার? ওকে।
আচ্ছা, কি রাইসা নাফিয়া বলতেছে ভাই ফার্স্টে যেটা পড়াইছেন, ফার্স্টে কি পড়াইছে এইভাবে বললে কি বুঝবো? তুমি টপিকটার নাম বলো না ভাইয়া, যে এই জিনিসটা বুঝি নাই, নিয়ন্ত্রণ বুঝি নাই না নির্ধারণ বুঝি নাই। তুমি এক্সাক্ট প্রশ্নটা করো যে ভাই এইটা বুঝি নাই, ওইভাবে বলো। এখন ফার্স্টে সেকেন্ডে এইভাবে বললে আমি কি বুঝবো বলো? ওকে, মান নির্ধারক বা উপাদান, মান নির্ধারণের ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো মাথায় রাখতে হয়, এখান থেকেও আমার হচ্ছে কি খ নম্বরের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো দেখো কি কি আছে, পণ্যের নকশা, হ্যাঁ বা ডিজাইন যাই বলো, মানের প্রতিফলন, সহজলভ্যতা, যেন প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়, কোয়ালিটিটা অ্যাভেলেবেল থাকে। ঠিক আছে, ওকে। ওকে, একজন বলতেছে যে মেয়াদের আগে শেষ, মেড ইন বাংলাদেশ। না, বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, স্পেশালি যদি কাপড়ের কথা বলো। তো আমাদের গার্মেন্টস সেক্টর, আরএমজি যেটাকে বলে, রেডিমেড গার্মেন্টস, এইটা কিন্তু বিশ্বে ডমিনেট করতেছে। হ্যাঁ, সো কোয়ালিটি জিনিস আমাদের দেশেও বানাইতে পারে, কিন্তু আমাদের দেশে অর্থনৈতিক অবস্থার কারণে সবাই তো ওই কোয়ালিটিফুল জিনিস কি অ্যাফোর্ড করতে পারবে না। হ্যাঁ, এখন তুমি নর্মালি কি করো, একটা শার্ট 500-700 টাকা দিয়ে কেনো। এখন তোমার যদি এরকম হয় যে 2000 টাকার নিচে কোনো শার্ট দেওয়া যাচ্ছে না, ওই ক্ষেত্রে তুমি কিনবা না। সো এত বেশি কোয়ালিটি জিনিস দিলেও হবে না। সো সীমিত আকারে কিন্তু কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়। এই যে আরং থেকে শুরু করে অন্যান্য ব্র্যান্ডের যে জিনিসগুলো, ইয়োলো বা অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, ওগুলোতে কিন্তু হ্যাঁ আরো ভালো কোয়ালিটিফুল জিনিস পাওয়া যায়, দামও বেশি। ওকে, সহজে ব্যবহারযোগ্যতা, মানে ব্যবহার যেন সহজে করা যায়, এমন জটিল জিনিস করবে না যেটা আসলে বুঝবে না মানুষজন। হ্যাঁ, সরবরাহের ধরন থাকতে হবে কি সহজ সরল, হ্যাঁ যেন সহজে মানুষের কাছে পৌঁছানো যায়। হ্যাঁ, বিক্রয়োত্তর সেবা কি আফটার সেল সার্ভিস, কেমন? এই যে একটা পণ্যের ক্ষেত্রে তুমি একটা মোবাইল কিনছো, এটা পরে বলছে কি ভাই যে আপনার যদি 6 মাসের ভিতর কোনো সমস্যা হয় তাহলে এটা নিয়ে আসেন, আমরা এটা যদি কোনো সমস্যা হয় এটা সলভ করে দিব, বা হচ্ছে চেঞ্জ করে দিব, এক্সচেঞ্জ করে দিব। তো এটাই হচ্ছে কি আফটার সেল সার্ভিস বা বিক্রয়োত্তর সেবা। এখান থেকে তোমার প্রশ্ন আসতে পারে, ক নাম্বারের প্রশ্ন, যে বিক্রয়োত্তর সেবা বলতে কি বুঝো? তো বিক্রয়োত্তর মানে কি, বিক্রয়ের পরবর্তী, মানে বিক্রয়ের পরে যে সেবাটা দেওয়া হয়। তাহলে কি এই বিক্রয়োত্তর সেবার মধ্যে কি কি পড়ে ভাই? ওয়ারেন্টি, গ্যারান্টি, ওয়ারেন্টি গ্যারান্টি। ঠিক আছে, এরপরে ধরো যে কি পরামর্শ, পরামর্শ, এরপরে কি ব্যবহার বিধি, বুঝাই দেওয়া ব্যবহার বিধি, মানে কিভাবে ব্যবহার করবে। হ্যাঁ, ধরো তুমি একটা ফ্রিজ কিনছে তোমার থেকে, এখন তুমি ফ্রিজটা কিভাবে হ্যাঁ ব্যবহার করতে হবে কি, এগুলা দেখাই দেওয়া। এরপরে ফ্রিজটা বা এসিটা লাগাই দেওয়া, হ্যাঁ মানে বাসায় সেট করে দেওয়া, এইটাই আর কি। ক্লিয়ার? ওকে, ওকে। মান ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের কয়েকটা নীতি কি করতে হয়, অনুসরণ করতে হয়। প্রথমত আমরা মার্কেটিং এর একটা জিনিস জানি যে কি কনজিউমার ইজ দ্য কিং, তাই না? কনজিউমার ইজ দ্য কিং মানে কি ভোক্তার রাজা। সো কাস্টমার সন্তুষ্টি হচ্ছে কি আমাদের মূল নীতি, গ্রাহক সন্তুষ্টি। এরপরে কি করে, কর্মী সংশ্লিষ্টতা, যে কি হয় যে তুমি একটা ডিজাইন করলা বা তুমি একটা কাজ করলে, এটা যেন কর্মী সংশ্লিষ্ট হয়, কর্মীদের সাথে যেন আলাপ আলোচনা করে এঙ্গেজ করে করা হয়। না হয় তুমি নিজে একটা কাজের কথা বলে দিলা, মান নির্ধারণ করলা, যেটা আসলে কর্মীদের দ্বারা বাস্তবায়ন যোগ্য না, তাহলে কিন্তু হবে না। ধারাবাহিক উন্নয়ন, এই যে বললাম মানের ক্ষেত্রে কি হইতে হবে, হ্যাঁ ডে বাই ডে কি করতে হবে, তোমার ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? ওকে, ওকে। এই যে এই জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার সিকিউ আসবে গ এবং ঘ। ঠিক আছে, সিকিউ এর জন্য সিকিউ, ঠিক আছে, গ প্লাস ঘ, যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে। এখন দেখো যে আমরা যে হচ্ছে কি এতক্ষণ বললাম যে মান কি করতে হয়, ভালো করতে হয়, কিন্তু ক্ষেত্র বিশেষে অনেক সময় কি হয়, আমরা মান ঠিক মতো রাখতে পারি না, মান কি হয়ে যায়, ফল করে নিম্নমানের হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? তো কি হয়ে যায়, পণ্যের মান নিম্নমানের হয়ে যায়। তো কেন হয়, কোন কোন কারণগুলোতে হয়, এগুলো আমাদের জানাটা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমার এমসিকিউ সিকিউ দুই ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, ওকে। তো এখন দেখো যে পণ্য নিম্নমানের কি কি হয়, নানা কারণে উৎপাদিত পণ্য কি হইতে পারে, হ্যাঁ
নিম্নমানের হতে পারে। যে সমস্ত কারণে নিম্নমানের পণ্য হয় এগুলাকে দুইটা ক্যাটাগরিতে মেইনলি ভাগ করছে। প্রথমত হচ্ছে কি দৈবচয়িত কারণসমূহ, আর একটা হচ্ছে আরোপিত কারণসমূহ। দৈবচয়িত মানে কি? দৈবচয়িত মানে হচ্ছে কি অজানা বা অনিরূপণযোগ্য। কি ভাই? অজানা বা অনিরূপণযোগ্য। তোমরা দেখতে পাচ্ছ আই গেস। সো যেসব অজানা বা অনিরূপণযোগ্য কাজের কারণে হ্যাঁ আমার কি হয় যে পণ্যের মান নিম্নমানের হয় তাকে আমরা কি বলি? দৈবচয়িত কারণ বলি। আর এখান থেকে জাস্ট এটা থেকে তোমার ক নাম্বারের প্রশ্ন হইতে পারে। ক নাম্বারের কি যে দৈবচয়িত কারণ বলতে কি বুঝায় বা কি বুঝো, কাকে বলে? তখন কি যে আচ্ছা মামলা ব্যয় কি? ওকে, আচ্ছা মামলা ব্যয় ব্যাপারটা হচ্ছে যে ধরো তুমি কি করলা, তুমি আমার থেকে ফোনটা কিনলা, আমি বলে দিলাম যে একদম নিরাপদ ফোন, কি নিরাপদ, কোনো সমস্যা নাই। কিন্তু কি করলা যে তুমি রাতের বেলা হ্যাঁ কি করলা ফোন টিপতে টিপতে ঘুমাই গেছো। হ্যাঁ এরপরে দেখলা যে ঘুমের মধ্যে তোমার কি ফোন ব্লাস্ট হয়ে তোমার কান গেছে উইরা। এখন তুমি কি করলা যে এই আমার কোম্পানির নামে মামলা দিয়ে দিলা যে ভাই আমি ওর থেকে ফোনটা কিনছিলাম, তো ও তো বলছে যে নিরাপদ ফোন, এখন তো ব্লাস্ট হয়ে আমার কান গেছে উইরা, এখন এটার জন্য আমার 100 কোটি টাকা দেন। 100 কোটি টাকার মামলা দিয়ে দিলা। তো এই যে এই মামলা, হ্যাঁ এটার যে ক্ষতিপূরণ, এই তোমাকে ধরো ক্ষতিপূরণ দিলে আদালত যদি বলে যে হ্যাঁ ওকে আপনি 50 কোটি টাকা দেন বা 100 কোটি টাকা দেন, এই তোমাকে ক্ষতিপূরণ সহ হ্যাঁ এই যে মামলাটা রান করার জন্য যে ধরনের খরচ হবে এইটাকে বলে মামলা ব্যয়। ক্লিয়ার হচ্ছে কি মেহরাব হোসেন ভাই? বুঝছো? আই গেস বুঝতে পারছো। বুঝছো ভাইয়া মামলা ব্যয়? ওকে, আই গেস বুঝতে পারছো। আচ্ছা এবার দেখো, এবার আসো দৈবচয়িত কারণ। তাহলে দৈবচয়িত মানে কি? অজানা, হ্যাঁ অজানা বা অনিরূপণযোগ্য, যেগুলো নির্ণয় করা যায় না, অনির্ণয়যোগ্য। ঠিক আছে? সো অনিরূপণযোগ্য বা অজানা কারণে পণ্যের মান নিম্নমানের হলে তাকে আমরা কি বলি? দৈবচয়িত কারণ। তো এই কারণগুলোর উপর কর্তৃপক্ষের কি কোনো নিয়ন্ত্রণ থাকে না। এখন তোমার এমসিকিউ হইতে পারে যে পণ্য নিম্নমান হওয়ার হ্যাঁ কোন কারণগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে না, অথবা যদি যে কারণগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে না তাকে কি বলে? তাহলে যেগুলোর উপর নিয়ন্ত্রণ থাকে না এইটাকে দৈবচয়িত বলে। আর আরোপিত কি? ঠিক এটার বিপরীতটা, মানে যেটা নিরূপণযোগ্য, যেটা কারণটা আমরা আগে জানতে পারি, জানলে এটা সমাধান করতে পারি, এটাই হচ্ছে কি আমার আরোপিত। ক্লিয়ার? এরপরে দেখি, সো ক নাম্বারে যদি আসে যে দৈবচয়িত কারণ কাকে বলে, এতটুকু লিখলে ইনাফ। যদি খ নাম্বারে আসে তাহলে তুমি কি করবা? এই পুরোটা লিখবা। কি কি লিখবা? যে প্রথমে ডিফাইন করবা, এরপরে কি যে বলবা যে এগুলো কি নিয়ন্ত্রণ থাকে না, তবে এই কারণগুলো পণ্যের মান খুব বেশি নিম্নমানের হয় না, খুব বেশি হয় না। ঠিক আছে? আর কোন ক্ষেত্রে উৎপাদিত পণ্যগুলোর মধ্যে মানের সামান্য পার্থক্য দেখা যায়, যেমন একই রঙের কাপড় উৎপাদন করলেও রঙের মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। ধরো যে কি হয় যে ধরো একই হ্যাঁ রং দিয়ে তোমার পাঞ্জাবিটা কালার করছে, যে একটা একটু বেশি গাঢ় সবুজ হয়েছে, একটা একটু হালকা সবুজ হয়েছে, ব্যাপারটা এরকম। ক্লিয়ার? ওকে, সো নিম্নে পণ্যের নিম্নমান হওয়ার পেছনে যে কারণগুলো বিদ্যমান এগুলো আলোচনা করা হয়েছে। তাহলে এই দৈবচয়িত কারণের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, আমরা এটা একটু দেখবো। এখান থেকে ভাই সৃজনশীল আসে। ঠিক আছে? সো আমি আগে টপিকটা ক্লিয়ার করবো, এরপরে বলবো যে কিভাবে সৃজনশীলটা আসে। ক্লিয়ার? ওকে, শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য। ঠিক আছে? সো পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সকল উপাদান জড়িত তার মধ্যে শ্রম হচ্ছে যে অন্যতম। এখন যদি শ্রমিক কর্মীদের ক্ষেত্রে তাদের ব্যক্তিগত পার্থক্য, দক্ষতার যে পার্থক্য থাকে, আমরা তো প্রতিষ্ঠানে কি করি যে কি করি এক্সাম নেই বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা ট্রেনিং এর মাধ্যমে কি করি কর্মী নিয়োগ দেই। এরপরও যে কিছু আছে না ন্যাচারাল দক্ষতার পার্থক্য থাকে। হ্যাঁ, সো এই ন্যাচারাল দক্ষতার পার্থক্য থাকার কারণে কেউ হয়তো একটু ভালো, তার ক্রিয়েটিভিটি ভালো বা একটা সে ভালো কাজটা করতে পারে। ঠিক আছে? আরেকজন একটু তুলনামূলক কম করে, হ্যাঁ, বা তার ক্রিয়েটিভিটি একটু কম। ওকে, মেহরাব বলতেছে ভাই বিএসটিআই এবং হচ্ছে আইএসও এটা পার্থক্যটা ঠিকভাবে বুঝি না, বুঝাই দেন। হ্যাঁ, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট পার্ট। ঠিক আছে? সো ওইটা আসলে তখন বুঝাই দিব, আপাতত এখন যেটা বুঝাচ্ছি এটা ভালোভাবে বুঝো। ক্লিয়ার? ওকে, তাহলে এখন কি ভাই
এই যে কর্মীদের মধ্যে যে দক্ষতার যে পার্থক্য, এটার কারণে যখন পণ্যটি নিম্নমানের হবে তখন এটাকে আমরা কি বলতেছি, শ্রমিক কর্মীদের কর্মদক্ষতার পার্থক্য। ক্লিয়ার? ওকে, এবার আসো যন্ত্রপাতির অন্তর্নিহিত কারণ। অন্তর্নিহিত মানে কি? অভ্যন্তরীণ। অন্তর্নিহিত মানে কি? অভ্যন্তরীণ। ঠিক আছে, অভ্যন্তরীণ, ইন্টারনাল। ঠিক আছে, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ। তো অভ্যন্তরীণ মানে কি? ভিতরের সমস্যা। এখন একটা মেশিনের যদি ভিতরের কোনো একটা সমস্যা থাকে, এটা তো আমরা বাইরে থেকে বুঝতে পারি না, হ্যাঁ, যতক্ষণ না সমস্যাটা তৈরি হয়। হ্যাঁ, তো সমস্যাটা হয়ে গেলে তখন আমাদের কি এটা সমাধান করা লাগে। তো দেখো এখানে কি বলতেছে যে একই যন্ত্রপাতির সাহায্যে উৎপাদিত সকল পণ্য একই মানের হওয়ার কথা সাধারণত, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি হয় না। বাস্তবে কি হয় না, অনেক ক্ষেত্রে তা হয় না। যেমন একই ক্যামেরায় তোলা সবগুলা ছবি কিন্তু একই মানের হয় না। হ্যাঁ, আবার একই প্রিন্টারে অনেকগুলা হচ্ছে কি পেপার প্রিন্ট করার পরে তুমি দেখলা যে প্রথম যে 5টা প্রিন্ট, এটা কালিগুলো খুব ভালোভাবে বসছে, শেষের 5টাতে হচ্ছে কি হালকা কালার আসছে। সো এই যে এটা কি অভ্যন্তরীণ সমস্যা। সো এই অভ্যন্তরীণ সমস্যার কারণে কি হইতে পারে, যে আমার কি পণ্যের মান নিম্নমানের হইতে পারে। ক্লিয়ার? ওকে, এবার আসে আকস্মিক দুর্ঘটনা। তো আকস্মিক মানে কি? আকস্মিক শব্দের অর্থ হচ্ছে যে সাডেন, মানে হঠাৎ, হঠাৎ হঠাৎ করে দুর্ঘটনা হয়ে গেল। কিরকম? এই যে ধরো যে কি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগছে, ধরো ইন্ডিয়ার কোন একটা গার্মেন্টস এর উপরে গিয়া ধপ করে একটা মিসাইল পড়লো। হ্যাঁ, তো হঠাৎ করে কি হলো, ওদের যে কাজ চলমান ছিল বা মেশিনারিজ নষ্ট হয়ে গেল, কাপড় হ্যাঁ বা প্রোডাক্ট ক্ষয়ক্ষতি হইলো, সেটা হচ্ছে কি হঠাৎ দুর্ঘটনা। হ্যাঁ, বা কারখানায় আগুন লেগে গেল, বা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি হইলো, এই যে কারণগুলা। ঠিক আছে, সো দেখো যে আকস্মিক দুর্ঘটনার কারণে পণ্যের মান নিম্নমানের হতে পারে। যেমন কারখানায় আগুন, অনাকাঙ্ক্ষিত হ্যাঁ ঘটনা, ভূমিকম্প, ঝড় বৃষ্টি ইত্যাদি কারণে যদি কাঁচামাল বা উৎপাদিত পণ্যের কি হয়, ক্ষতি হয়। ক্লিয়ার? ওকে, এই ধরনের দুর্ঘটনার উপর কর্তৃপক্ষের কি তেমন নিয়ন্ত্রণ থাকে না। তো এই যে ধরো যে জুলাই আমাদের যে গণ অভ্যুত্থান, এই সময় যে ধরো যে কাঁচামাল ছিল এগুলো নষ্ট হয়ে গেছে বা বিভিন্ন কারণে ইয়ে হয়েছে, এটা তো হঠাৎ করে হয়েছে, এটা তো আমরা বলতে পারি না, তাই না? সেইটার উপর তো কারো নিয়ন্ত্রণ ছিল না। তাহলে কি বলা যায়, ওইটা কি একটা আকস্মিক দুর্ঘটনা। ঠিক আছে, তো এরকম যে দুর্ঘটনাগুলো হয় এটার কারণে যে পণ্যের মান নিম্নমানের হয়, তখন এটা কি হয়, আমাদের নিয়ন্ত্রণ করার কিছুই থাকে না। এবার আসো ভুল ত্রুটি। ভুল ত্রুটি, তো দেখো ভুল ত্রুটি কি? উৎপাদন প্রক্রিয়া হঠাৎ ভুল হলে অথবা শ্রমিক কর্মীদের ভুল ত্রুটির কারণে হ্যাঁ পণ্যের মান নিম্নমানের হতে পারে। এরূপ ভুলের উপর সংশ্লিষ্ট কর্মী বা কর্তৃপক্ষের তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। আবার যে কোনো ভুলের কারণে বড় ধরনের দুর্ঘটনাও ঘটে যেতে পারে। হ্যাঁ, পণ্যের মানের উপর ব্যাপক ঋণাত্মক প্রভাব ফেলে। যেমন কি হলো যে তোমার ধরো কি গার্মেন্টস কারখানায় কাজ চলতেছে, হঠাৎ করে কেউ হচ্ছে কি ধরো যে কি করলো, মেইন সুইচের লাইন না বুঝে অফ করে দিল, বা সে হয়তো অন্য কিছু ভাবছে, হ্যাঁ কি করলো, সে লাইন অফ করে দিল। তো সব একদম কাজ কি হলো, যে যেখানে ছিল এটা অফ হয়ে গেল। হ্যাঁ, প্রোডাক্টের হচ্ছে কেউ ধরো যে ডিজাইন করতেছিল, কাটতেছিল, উল্টা কাটা ফেলছে বা বিভিন্ন এরকম কি হয়, হঠাৎ করে ভুল মানে অজানা কারণে ভুলটা হয়ে যায়। তো এরকম যদি কোনো ভুল ত্রুটি হয়, তো ওই কারণে পণ্যের মান নিম্নমানের হতে পারে। ঠিক আছে, ওকে। প্রযুক্তিগত ত্রুটি। হ্যাঁ, এখন এখান থেকে না একটা এমসিকিউ আসতে পারে যে কিরকম, যে নিচের কোনটি দৈবচয়িত কারণ। সো দৈবচয়িততে আমরা অলরেডি 5টা কারণ দেখছি, টোটাল 6টার মতো আছে। ঠিক আছে, দেখো প্রযুক্তিগত ত্রুটি এটা কি জিনিস, যে বর্তমানে অধিকাংশ আমাদের উৎপাদন ব্যবস্থাপনায় কি ভাই প্রযুক্তি নির্ভর। হ্যাঁ, তো যদি কি হয় প্রযুক্তি, তবে প্রযুক্তি সকল সময় কি কাজ নাও করতে পারে। এই যে যেমন ধরো আমরা ক্লাস নেই, হঠাৎ করে কি হয় যে ক্যামেরাটা ধরো অফ হয়ে গেল, তাহলে এটা কি প্রযুক্তিগত সমস্যা। হ্যাঁ, বা ধরো যে আমরা বিদ্যুতের রিয়াতে নিচ্ছি, এখন বিদ্যুৎ যদি চলে যায়, তো এটা কি প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ঠিক আছে, তো তবে তাহলে কি হবে, যদি কি হয় এই যে প্রযুক্তি বিকল অথবা উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে, যেমন কম্পিউটার প্রযুক্তি যে কোনো সময় ভাইরাস আক্রান্ত হয়ে অসাড় হয়ে যেতে পারে।
সো এই যে ধরো যে কি কম্পিউটার কাজ করতেছি, হঠাৎ করে এটা অফ হয়ে গেল, আর ওপেন হইলো না, আমার সব ডাটা ফাইলস চলে গেল, তাহলে কি হবে? এটাও একটা কি প্রযুক্তিগত সীমাবদ্ধতা। ক্লিয়ার? ওকে, এরপরে দেখো অপর্যাপ্ত শক্তি সরবরাহ। অপর্যাপ্ত শক্তি সরবরাহ বলতে এই যে শক্তি বলতে আমরা বেসিক্যালি এই যে বিদ্যুৎ, গ্যাস, এই টাইপের যেই আমাদের শক্তিগুলো আছে এগুলাকে মিন করে থাকি। হ্যাঁ, যেমন দেখো যে কি জ্বালানি শক্তি পণ্য উৎপাদনের প্রাণ। এই যে আমরা যে শিল্প কারখানা বলতেছি, উৎপাদন তো আসলে শিল্পের আন্ডারে পড়ে, তাই না? তো এই শিল্প কারখানা পরিচালিত হয় এই যে জ্বালানি শক্তি দ্বারা, তেল, গ্যাস, বিদ্যুৎ যা যা আছে এই সবকিছু। তো এগুলা যদি অপর্যাপ্ত থাকে আমাদের কি হয়? পণ্যের মান নিম্নমানের হয়। ওই যে বললাম ঘন ঘন কারেন্ট চলে গেলে, হ্যাঁ ধরো যাক তুমি কাঁচামালের ব্যবসা করো, এখন ঘন ঘন কারেন্ট চলে গেলে তোমার যে কোল্ড স্টোরেজ, হ্যাঁ তুমি যে করবা, কি হইতে পারে? পণ্য নষ্ট হয়ে যেতে পারে কোল্ড স্টোরেজে রাখা। হ্যাঁ, তাই কি হয়? তাই মানসম্মত পণ্য উৎপাদনের পূর্ব শর্ত হলো কি, যে আমার পর্যাপ্ত পরিমাণে জ্বালানি বা পাওয়ারের কি সরবরাহ নিশ্চিত করা। যদি পাওয়ার বা জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটে তাহলে কি হয়? পণ্যের মান নিম্নমানের হয়। ক্লিয়ার? ওকে, এবার আসো নিম্নমানের পণ্য উৎপাদনের পেছনে যে সকল আরোপিত কারণ সমূহ। আরোপিত কারণ মানে কি বলতো ভাই? আরোপিত মানে কি? ওই যে একটু আগে আমরা দৈব চরিত্রতে বলছিলাম যে কি অনিরূপণযোগ্য বা অজানা কারণ, আর আরোপিত কারণ কি? যেগুলো হচ্ছে কি নিরূপণযোগ্য বা হচ্ছে কি সমাধানযোগ্য, নিয়ন্ত্রণযোগ্য। ক্লিয়ার? ওকে, সো আরোপিতর মধ্যে কি কি আছে ভাই? এটা যদি একটু দেখি। অদক্ষ শ্রমিক কর্মী। এখন এইটা আমি যখন কর্মী নিয়োগ দিছি, হ্যাঁ তখন আমি এমনিতেই হচ্ছে কি যে বললাম যে কম বেতনের লোক লাগবে, আমার কম বেতন দিয়ে আমি যেমন লোক পাই, আমি কি করলাম? অদক্ষ কর্মী নিয়োগ দিলাম। তাহলে তো আমার পণ্য তো অটো কি হবে? নিম্নমানের হবে। হ্যাঁ, অন্য কোম্পানি দক্ষ শ্রমিক কর্মী দিয়ে কাজ করায়। হ্যাঁ, আর আমি যদি অদক্ষ শ্রমিক কর্মী যে কম বেতনের লোক পাইলাম যে ওরাই লাগে কাজে, ঠিক আছে, তাহলে কি হবে? আমার পণ্য অটোমেটিক খারাপ হবে। ওই ক্ষেত্রে আমার কি করতে হবে? আমার হচ্ছে কি দক্ষ শ্রমিক কর্মী নিয়োগ দিতে হবে। ঠিক আছে, তো দক্ষ শ্রমিক কর্মীর কারণে কি অদক্ষ শ্রমিক কর্মীর কারণে পণ্যের মান নিম্নমানের হতে পারে। তো দক্ষ কর্মীর দ্বারা যে মানে পণ্য উৎপাদন সম্ভব, অদক্ষ কর্মীর দ্বারা সে মানে পণ্য উৎপাদন করা সম্ভব নয়। ঠিক আছে, এটাই বললো আর কি। তবে প্রশিক্ষণের মাধ্যমে অদক্ষ কর্মীদেরকে আমরা চাইলে কি করতে পারি? দক্ষ করে তুলতে পারি। এরপরে আসো নিম্নমানের যন্ত্রপাতির ব্যবহার। তাহলে দেখো ওই যে অদক্ষ শ্রমিকের মতো আমরা যদি টাকা বাঁচানোর জন্য, হ্যাঁ আমি কি করি? নিম্নমানের পণ্য ব্যবহার করি, সরি যন্ত্রপাতি ব্যবহার করি, তাহলে তো আমার আউটপুটও তো নিম্নমানেরই আসবে, তাই না? ধরো আমি কি করলাম যে একটা ফালতু বোর্ড কিনলাম, হ্যাঁ একদম নিম্নমানের, এটা আর চলে না, যে আমি এদিক দিয়ে গুঁতা দিলে ওই দিক দিয়ে হচ্ছে যে স্লাইড চলে যায়, হ্যাঁ বা হচ্ছে কি অফ হয়ে যায় একটু নাড়া খেলে, তাহলে কি হবে? এটা হচ্ছে কি আমি নিম্নমানের যন্ত্রপাতি কিনছি, আমি কিনছি নিম্নমানের। সো এই ক্ষেত্রে এটা সলিউশন কি? এটা সলিউশন হচ্ছে যে কি আমার কি করতে হবে? ভালো মানের যন্ত্রপাতি কিনতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো নিম্নমানের কাঁচামাল। সো দেখো কাঁচামালও যদি নিম্নমানের হয়, ধরো তুমি কি করবা? তুমি জুস বানাবা, হ্যাঁ তুমি ম্যাঙ্গো জুস বানাবা। এখন যদি সবজি পচা আম কিনো বা আদা পচা আম কিনো, তাহলে তোমার জুস তো নিম্নমানের হবে। সো কি করতে হবে? কাঁচামাল হইতে হবে বেস্ট কোয়ালিটির। কি হইতে হবে? বেস্ট কোয়ালিটির। যেমন ধরো আমরা বলি কি, এই যে একটা প্রচলিত টার্ম আছে, সেটা হচ্ছে কি ওকে উত্তম উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক, বিক্রয়ের অর্ধেক। ঠিক আছে, এটা তোমরা হয়তো শুনে থাকবা, না শুনলেও কি পরবর্তীতে শুনবা অবশ্যই। ঠিক আছে, সো এটা দ্বারা কি বুঝাইছে বলতো? ওকে, তাহলে দেখো যে এখানে কি হচ্ছে, যে এই যে উত্তম ক্রয় বিক্রয়ের অর্ধেক বলতে বুঝায় আমি যদি কাঁচা মালটা বেস্ট কোয়ালিটির কিনতে পারি, আমার প্রোডাক্টের কোয়ালিটি হবে বেস্ট, মানুষজন এমনিতেই কিনবে, তো আমার বিক্রয় কিন্তু বিক্রয়ের কাজ কিন্তু অর্ধেক এই জায়গাতেই আগানো আছে। তাহলে কি আমার কাঁচামাল যদি বেস্ট হয়, তাহলে আমার প্রোডাক্টও কি হবে? বেস্ট হবে, মানুষজন এই প্রোডাক্ট কিনবেই। ঠিক আছে, এটাই বুঝায় আর কি। এরপরে গতানুগতিক উৎপাদন পদ্ধতির ব্যবহার। গতানুগতিক উৎপাদন পদ্ধতির দ্বারা কি বুঝায়? বেসিক্যালি হচ্ছে যে কি ওই যে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করা। ঠিক আছে,
সো কি করতে হবে, আমাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। ওকে, ক্লিয়ার। সো গতানুগতিক পদ্ধতি ব্যবহার না করে আধুনিক পদ্ধতি ব্যবহার করা। ওকে, ঠিক আছে। সো এবার আসো যে আরেকটা কি হয়, মূলধনের অভাব। মূলধনের অভাব কি, এই যে টাকা পয়সা না থাকা। সো এই টাকা পয়সা না থাকলে আসলে এই মূলধনের অভাবের কারণে কিন্তু বাকি সমস্যাগুলো সৃষ্টি হয়। যেমন কি অদক্ষ শ্রমিক কর্মী, অদক্ষ কি মানে হচ্ছে কি নিম্নমানের কাঁচামাল, হ্যাঁ, হচ্ছে নিম্নমানের যন্ত্রপাতি ব্যবহার, এগুলো মূলত মূলধনের অভাবের সাথে রিলেটেড। কারণ আমার টাকা পয়সা না থাকলে, আমার বিনিয়োগ না থাকলে আসলে আমি ভালো হচ্ছে ইয়া করতে পারবো না, ঠিক আছে। ওকে, তো অপর্যাপ্ত মূলধনের কারণে কি হয়, পণ্যের মান নিম্নমানের হতে পারে। কারণ আমি কাঁচামাল কিনবো নিম্নমানের, যন্ত্রপাতি নিম্নমানের, আমার কর্মীরা নিম্নমানের হবে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এটা সলিউশন কি, আমার মূলধন বাড়াইতে হবে। হ্যাঁ, এরপর আসো পরিকল্পনার অভাব বা ঘাটতি, ঠিক আছে। তো পরিকল্পনার ঘাটতি জিনিসটা কি, যে তুমি কি কাজ করবা, কিভাবে করবে, এটা যদি পরিকল্পনা না থাকে। যেমন ধরো তুমি কি এইচএসসি পড়া, তুমি কিভাবে পড়বা, এইচএসসি পড়া তুমি অ্যাডমিশন নিয়ে কি করবা, এগুলো যদি না ভেবে রাখো, তোমার পরীক্ষা একদম চলে আসবে। হ্যাঁ, এরপরে তুমি কি করলা যে আই হাই পরীক্ষাতে চলে আসছে, এখন পড়ি আগের রাতে, তখন কি হয়, এই যে তোমার পরিকল্পনা অভাবের কারণে কিন্তু রেজাল্ট খারাপ হয়। তো পরিকল্পনার অভাব যদি থাকে, হ্যাঁ, সঠিক পরিকল্পনা না থাকে, তাহলে কি হয়, পণ্যের মানও নিম্নমানের হয়। যেমন এখানে কি বলতেছে, যে দেখো পণ্যের মান ঠিক রাখার জন্য পূর্ব পরিকল্পনা প্রয়োজন, তাই মান নির্ধারণের জন্য কি প্রয়োজনীয় পরিকল্পনা যদি ঘাটতি থাকে, তাহলে পণ্যটি কি হয়, নিম্নমানের হয়ে থাকে। এরপরে আসো প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতি। সো তোমার কি, যদি আধুনিক প্রযুক্তি না থাকে এবং ওই প্রযুক্তি, ধরো প্রযুক্তি আছে কিন্তু প্রযুক্তি ব্যবহার করার মতো দক্ষ জনবল না থাকে, তাহলে কি হবে, তোমার পণ্যের মান নিম্নমানের হবে। এখানে বলছে প্রযুক্তি ও কৌশলগত বিচ্যুতির কারণে পণ্যের মান হ্রাস পেতে পারে। উৎপাদনের ক্ষেত্রে কি করতে হয়, আধুনিক প্রযুক্তি ও কৌশল প্রয়োগ করা সম্ভব না হলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের মান সংরক্ষণ করা সম্ভব হয় না। তার পণ্যের মান কাঙ্ক্ষিত মাত্রায় রাখার জন্য কি করতে হবে, আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ওকে, এরপরে আসো যে দুর্বল মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। সো এই যে তুমি যে মান নিয়ন্ত্রণ করবা, এই নিয়ন্ত্রণ পদ্ধতি যদি সঠিক না হয়, হ্যাঁ, যদি স্ট্রিক্ট না হয়, ওই ক্ষেত্রে কি হবে, তোমার মান নিয়ন্ত্রণ খারাপ হবে, পণ্যের মান কম হবে। যেমন কি ওই যে আমরা বলি না, যে কোন একটা যদি বাচ্চা যদি বেশি দুষ্ট হয়, তখন বলি যে না, বাপ মা এর ভালোভাবে শাসন করে নাই। হ্যাঁ, বা হচ্ছে কি তোমার যদি রেজাল্ট খারাপ হয়, হ্যাঁ, বা পরীক্ষায় যদি তুমি কি করো, যে খারাপ করো, এইচএসসি তে খারাপ করলে বলবে কি না, কলেজে ভালো করে পড়ায় নাই এই জন্য খারাপ হয়েছে, তাই না? ব্যাপারটা এরকম হয় না। সো কি হয়, যে তোমার পরীক্ষা, কলেজে পরীক্ষাগুলো মনে হয় ভালোভাবে খাতা চেক করে নাই, এই জন্য হচ্ছে কি খারাপ হয়েছে। তো ব্যাপারটা এরকম, তোমার যদি নিয়ন্ত্রণ পদ্ধতিটা, হ্যাঁ, যদি ভালো না হয়, তাহলে কি হবে, তুমি তো ভাববা, হ্যাঁ, যেমন ধরো তুমি কি বললা, স্কুলে তোমার একটা ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে বা 30 জন স্টুডেন্ট আছে। তো 30 জন স্টুডেন্টের সাথে তুমি পরীক্ষা দিয়ে তুমি ফার্স্ট হইলা, তুমি ভাবলা যে আরে আমি তো ব্যাপক, আমি তো হনু, হ্যাঁ, আমার তো সেই হ্যাডাম, আমি তো ফার্স্ট, ঠিক আছে। কিন্তু তুমি অ্যাডমিশন আইসা যখন দেখবা যে কি রে ভাই, আমার তো হচ্ছে কি, আমি ওখানে ফার্স্ট হয়ে ভাবতাম যে আমি অনেক কিছু, কিন্তু অ্যাডমিশনে তো ভাই আমার লাখ লাখ স্টুডেন্টের সাথে কি করতে হবে, লড়াই করতে হবে। তাহলে কি এই যে কি পরীক্ষা পদ্ধতি, হ্যাঁ, এগুলো স্ট্রিক্ট করা, যদি স্ট্রিক্ট না হয়, তাহলে কি হবে, তোমার মান নিম্নমান হয়ে থাকবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, তো এখানে বলছে যে মান পরিকল্পনার ন্যায় মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোরভাবে প্রয়োগ করা উচিত। হ্যাঁ, কোনো কারণে যদি মান নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, তাহলে কি হবে, পণ্যের মান হ্রাস পেতে থাকে। তো এই কারণে পণ্যের মান ঠিক রাখার জন্য কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা প্রয়োজন। ক্লিয়ার? ওকে। সো তোমাদের কাজ থাকবে যেটা, হ্যাঁ, কাজ কি থাকবে, যে তোমরা এই বাকি অধ্যায়টা, হ্যাঁ, এই যে এই পার্টটুকু কিন্তু ইম্পর্টেন্ট, যে নিম্নমানের পণ্য হইলে কি কি পরিণতি হয়, হ্যাঁ, এইটা তোমরা কি করবা,
পড়বা, পড়ে নেক্সট ক্লাসে তোমরা কি করবা, এখান থেকে কোয়েশ্চেন করবা। আমি বাকি অংশটা পড়াবো। হ্যাঁ, এখানে তোমাদের আর কি কি বাকি আছে, যে নিম্নমানের, হ্যাঁ পণ্য যদি নিম্নমানের হয় তাহলে কি কি ফলাফল, হ্যাঁ এটা আমাদের জানতে হবে। আমি জাস্ট হচ্ছে টার্মগুলো একটু পরে বুঝাই দিই, এর পরের পার্টটুকু তোমরা হচ্ছে কি বাসা থেকে পড়বা, নেক্সট ক্লাসে এসে কোশ্চেন করবা, ঠিক আছে। তো যদি পণ্য নিম্নমানের হয় তাহলে এটা পরিণতি কি, এটা কিন্তু তোমার খ নাম্বারের প্রশ্ন আসতে পারে, গ তেও আসতে পারে, ঠিক আছে। যেমন বলতে পারে জনাব করিম, হ্যাঁ নিম্নমানের পণ্য কি বিক্রি করে, এতে কাস্টমাররা অসন্তুষ্ট হইলো, তো এতে তার পরিণতি কেমন হবে, হ্যাঁ তখন তোমার কি করতে হবে, এটা সৃজনশীল গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন আসতে পারে, তখন তুমি এগুলো লিখবা পরিণতি গুলা, যে কি ক্রেতা অসন্তুষ্ট হবে, ক্রেতা সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হবে, আর অসন্তুষ্ট হলে তোমার পণ্য বিক্রি হবে না, তারা কিনবে না, তুমি অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হবা। দায় গ্রহণ করতে হবে। দায় গ্রহণটা কিরকম, এই যে ফোন বিক্রি করলাম, ফোন হয়ে গেল ব্লাস্ট, হ্যাঁ ব্লাস্ট হইলো, তো তোমার গেল কান উইরে, আমার 100 কোটি টাকা দিতে হবে, তোমার এই চিকিৎসার দায়ভার গ্রহণ করতে হবে। নিম্ন উৎপাদনশীলতা, হ্যাঁ কি হবে, উৎপাদন কমে যাবে, উৎপাদনের যে রেশিও এটা কমে যাবে, ব্যয় বৃদ্ধি পাবে, খরচ বৃদ্ধি পাবে, ঠিক আছে। খরচ কিভাবে বৃদ্ধি পাবে, এই যে দেখো খরচটাকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করছে, প্রতিরোধমূলক বা নিবারণ ব্যয়। প্রতিরোধমূলক কি, এই যে তোমার দুর্ঘটনা ঘটার আগে, পণ্য নিম্নমান হওয়ার আগে তুমি যে দেখভাল করবা, হ্যাঁ এইটা। এবারে মূল্যায়ন ব্যয়, হ্যাঁ এই যে পরীক্ষা নিরীক্ষা করা, হ্যাঁ যে মূল্যায়ন করা। এবার অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়। অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয় জিনিসটা কি, এই যে তুমি উৎপাদন করতে গিয়ে তোমার যদি মেশিন নষ্ট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তখন এটাকে আমরা কি বলি, ক্ষয়ক্ষতি হইলে ওইটার যে ব্যাকআপটা করা লাগে, এটাকে বলতেছি কি অভ্যন্তরীণ বিচ্যুতি ব্যয়। এগুলো আমরা বিস্তারিত পরের ক্লাসে আমরা অবশ্যই দেখবো। এবার বাহ্যিক বিচ্যুতি ব্যয়। বাহ্যিক বিচ্যুতি ব্যয় ওই যে বললাম যে পণ্য বিক্রি করার পর যে খরচটা হয়, ওই যে মামলা ব্যয়, ওয়ারেন্টি, গ্যারান্টি ব্যয়, হ্যাঁ এই ধরনের ব্যয়গুলো হচ্ছে কি আমার বাহ্যিক বিচ্যুতি ব্যয়, মানে বিক্রয়ের পরবর্তী যে ব্যয়গুলো হয়। হ্যাঁ বাজার শেয়ার হারানো, তোমার কি পণ্যের মান যদি কম হয়, মানুষজন তোমার পণ্য কম কিনবে। এবারে ক্রেতা হারানো, কাস্টমার তুমি পাবা না। মান সনদ লাভে ব্যর্থ। মান সনদ কি, ওই যে দেখবা বাংলাদেশে কোনো পণ্য বিক্রি করতে হলে বিএসটিআই থেকে কি করতে হয়, সার্টিফাইড হইতে হয়। তো তোমার যদি প্রোডাক্ট নিম্নমানের হয়, মানুষ কমপ্লেন দেয়, মানুষের ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ তাহলে কি করবে, বিএসটিআই তোমাকে এই সনদ দিবে না, হ্যাঁ সনদ দিবে না, ঠিক আছে। বিএসটিআই সনদ মানে কি, যে এই সনদটা থাকলে, এই সার্টিফিকেট থাকলে যে হ্যাঁ এই পণ্যটা ব্যবহারযোগ্য, এটা ভালো, এটা ক্ষতিকর না, ঠিক আছে। তো তোমার এই সার্টিফিকেট না থাকলে বুঝবে যে কি এটা আসলে কি ভালো না। এরপরে ব্যবসায়িক সনদ বাতিল। তো যদি কোনো দুর্ঘটনা হয়, ওই ক্ষেত্রে কি তোমার ব্যবসায়িক সনদ, ট্রেড লাইসেন্স বাতিল হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি আমার পরিণতি, যদি পণ্য নিম্নমানের হয়। তো নেক্সট দিন হচ্ছে যে কি আমরা এই এগুলো বিস্তারিত জানবো, এই যে প্রতিরোধ মূলক ব্যয়ের মধ্যে কি আছে, মূল্যায়ন ব্যয়ের মধ্যে কি আছে, কিভাবে কিভাবে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে, হ্যাঁ এসডব্লিউ হচ্ছে যে কি তোমরা এই পুরো বাকি অংশটুকু, হ্যাঁ বাকি অধ্যায়টা পড়বা, পরে আমাকে কালকে অবশ্যই মানে নেক্সট ক্লাসে হচ্ছে কি কি করবা, প্রশ্ন করতে থাকবা, ক্লিয়ার। ওকে, সো এটা হচ্ছে কি তোমাদের জন্য পড়া। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তো আজকের পড়া থেকে যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো, অথবা তোমরা আজকের পড়াটা আবার রিভিশন দিয়ে যদি কোথাও আটকে যাও, নেক্সট ক্লাসে হচ্ছে কি করবো, আমাকে প্রশ্ন করো। তো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর হ্যাঁ তোমাদের হচ্ছে কি মার্কেটিং ফার্স্ট পেপার শেষ হচ্ছে, শেষ হলে আমি তোমাদের জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারি, বাট তোমাদের রেসপন্স লাগবে। তোমরা যদি চাও, এখন 5 জন 10 জন 20 জন যদি করো না, তোমরা 150-200 জন আসছো, হ্যাঁ আমাদের প্রাইভেট গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে। তো সবাই যদি কি ঐক্যমতে পৌঁছায়, সবাই যদি কি চাও, এই ক্ষেত্রে আমরা পরীক্ষার ব্যবস্থা করতে পারি, ঠিক আছে। তো ওই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।